নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। এ রাজ্যের শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে মন্ত্রী, বিধায়ক থেকে পদস্থ আধিকারিকদের। জালিয়াতির জাল মিলেছে স্কুল সার্ভিস কমিশনের রন্ধ্রে রন্ধ্রে, কিন্তু সেসব রেকর্ডকে ম্লান করে দুর্নীতির অভিযোগে আস্ত একটা রাজনৈতিক দলকে কাঠগড়ায় তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির সুরা কেলেঙ্কারি মামলায় রাউস এভিনিউ কোর্টে ইডি যে পূর্ণাঙ্গ চার্জশিট পেশ করেছে তাতে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আপকে অভিযুক্ত করা হয়েছে, যা রাজনৈতিক ইতিহাসে অনন্য নজির বলেই মত আইনজীবীদের একাংশের। এদিন সুপ্রিম কোর্টে ইডি মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন কেজরিওয়াল, কিন্তু সিবিআইয়ের মামলা চলছে, তাই জেল মুক্তি হলো না কেজরিওয়ালের। দিল্লির আপ সরকারের দুই প্রধান মুখী তিহার জেলে বন্দী। একজন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দ্বিতীয়জন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। মদ কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের জেরে জেল জীবন কাটছে তাঁদের। কেজরি মনীষের সঙ্গে তিহার জেলে ছিলেন আপ সাংসদ সঞ্জয় সিংও। সেই সূত্রে মদ কেলেঙ্কারি মামলায় আপের বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রাথমিকভাবে গ্রেফতার করা হলেও বুধবার ইডি যে চার্জশিট দাখিল করেছে তাতে আস্ত দলটাকেই অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে তদন্তকারী সংস্থার দাবি, মদ ব্যবসায়ের ঘুষের টাকা সরাসরি পার্টি তহবিলে জমা পড়েছিল এবং সেই জমা পড়া অর্থ থেকেই 25 কোটি টাকা 2022-এর গোয়া বিধানসভা নির্বাচনে খরচ করেছিল আম আদমি পার্টি। একাধিক তথ্য পেশ করে আদালতে ইডির দাবি, গোটা কেলেঙ্কারির মাস্টারমাইন্ড ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সমস্ত কিছুই তাঁর জ্ঞাতসারে ঘটেছে। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মদ ব্যবসায়ী ধৃত বিজয় নারায়ের পরামর্শ মেনেই দুর্নীতির ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আদালতে পেশ করা চার্জশিটে 37 এবং 38 নম্বর অভিযুক্ত হিসাবে নাম রয়েছে কেজরিওয়াল ও তাঁর দল আম আদমি পার্টির। কার্যত নেতা মন্ত্রীদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা রাজনীতিতে নতুন নয়, কিন্তু গোটা একটা দলের দুর্নীতিতে নাম জড়ানো দেশীয় রাজনীতিতে অনন্য নজির বলেই মত রাজনীতির কারবারিদের। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো কেজরির দুর্দিনে দল ছাড়ার ধুম পড়েছে আপের অন্দরে। দুই মাথা জেলে থাকায় দলের নিত্যদিনের কর্মসূচিও যেমন অগোছালো হয়ে গিয়েছে, তেমনি রাশ আলগা হয়েছে সংগঠনের অনুশাসনেও। ইডির চার্জশিটে গোটা দল দুর্নীতিতে অভিযুক্ত হওয়ায় একদিকে কেজরির মুক্তির সম্ভাবনা কমে গেল, অন্যদিকে ভবিষ্যতে দল ধরে রাখাও কঠিন হয়ে গেল বলে মনে করছেন দিল্লির রাজনীতিকরা। সেই সুযোগে আপ ভাঙিয়ে তলে তলে শক্তি বাড়াচ্ছে বিজেপি। প্রথমে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তারপরে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জেল যাত্রায় নড়বড়ে হয়ে যায় দলীয় নেতা মন্ত্রীদের মনোবল। দুর্বল হয়ে পড়ে সংগঠনের ভিত। দলের দুই প্রধান মুখ ছাড়াও মদ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে জেলে রয়েছেন আরও বেশ কিছু নেতা সাংসদ। এই পরিস্থিতিতে দলকে ধরে রাখার দায়িত্ব যাদের, তারাই দুর্দিনে কেজরিকে ছেড়ে অন্য দলের নাম লেখাচ্ছেন। সেই তালিকার সর্বশেষ সংযোজন ছত্তরপুরের বিধায়ক কর্তার সিং তনওয়ার। তাঁর সঙ্গে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক রাজকুমার ও বীণা আনন্দ। কার্যত পদ্ম শিবিরে যোগ কর্তার সিং এর ঘর ওয়াপাসই হলো। 2014-তে বিজেপি ছেড়ে আপে যোগ দিয়েছিলেন তিনি। 2015 ও 20 সালে ছত্তরপুর থেকে বিধায়ক হন পরপর দুবার। 2025-এর বিধানসভা নির্বাচনের আগে ফের কর্তার বিজেপিতে। সব মিলিয়ে গত 4 মাসে আপের 4 শীর্ষ কর্তা দল বদল করে পদ্মের নাম লেখালেন, আর তাতেই ঘরে বাইরে চাপে কেজরিওয়াল। সত্যি খারাপ সময় চলছে আপের। জামিন পেয়েও বন্দিই রইলেন দলের সুপ্রিমো। কংগ্রেস আমলে যে দুর্নীতির বিরুদ্ধে গলা চড়িয়ে আম জনতার সমর্থনে তৈরি হয়েছিল আম আদমি পার্টি, নেতা বনেছিলেন আইআইটির স্কলার অরবিন্দ কেজরিওয়াল। সেই ব্যক্তি দিল্লির মুখ্যমন্ত্রী পদে থেকে দুর্নীতির অভিযোগে জড়িয়ে তিহার জেলে বন্দী। এমনকি স্বচ্ছ প্রশাসন উপহারের স্বপ্ন দেখিয়ে যে দল দিল্লির পরে পাঞ্জাবের ক্ষমতা দখল করেছিল, সেই আপও ইডির চার্জশিটে দুর্নীতিগ্রস্ত। হায়রে রাজনীতি। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। লোকসভা ভোটের আগে রাজ্যে বিরোধী নেতাদের মুখে নানা হুমকি শোনা যেত শাসক দলের বিরুদ্ধে,
কিন্তু ভোট মিটতেই বিরোধীদের আর সেভাবে রাস্তায় দেখা যাচ্ছে না। অথচ ভোটের পর গত এক মাসে রাজ্যে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে কিংবা এখনো ঘটছে, যার অভিঘাত কম কিছু নয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসবের জন্য বিরোধীদেরই দায়ী করেছেন, কিন্তু এর বিরুদ্ধে বিরোধী দলগুলি কোনো আন্দোলন করতে পারছে না। কেন? অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন না। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশেরও নয়। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। এবার লোকসভায় বিরোধীদের শক্তি বেড়েছে। বিজেপি শরিকদের ওপর নির্ভর করে তৃতীয়বারের জন্য সরকার গড়লেও তাদের আসন কমেছে গত লোকসভা ভোটের তুলনায়। নতুন লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিরোধীরা জানান দিয়েছে তারা বিনা যুদ্ধে জমি ছাড়বে না। এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভাষণের সময় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত আসন ছেড়ে দুবার দাঁড়িয়ে তাঁকে বাধা দিয়েছেন, যা এর আগে গত 10 বছরে দেখা যায়নি। সংসদীয় গণতন্ত্রে এটাই বিরোধীদের সাফল্য। কিন্তু এ রাজ্যে বিরোধীরা কোথায়? লোকসভা ভোটের পর কেটে গিয়েছে 1 মাসেরও বেশি সময়। এই সময়কালে রাজ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রাজনৈতিক মহল মনে করে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বিরোধীরা রাজ্যে হইচই ফেলা আন্দোলন করতে পারত, যা করতেন বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়। তা থেকে তিনি রাজনৈতিক ফায়দাও তুলতেন। ভোটের ফল প্রকাশের দিনই মানিকতলায় কয়েকটি বহুতল আবাসনের শাসক দলের লোকজন অটো বাইকের মিছিল নিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ল। কারণ হলো ওইসব আবাসনের ভোট তৃণমূল পায়নি। তা জানতে পেরে দলীয় বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে নেতারা গিয়ে ক্ষমা চেয়ে আসেন ওইসব আবাসনে। ভোট মিটতেই হকার উচ্ছেদ নিয়ে অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ পুরসভা হই হই করে হকার উচ্ছেদে নেমে পড়ল। চলল বুলডোজার। পরের দিনই পরিস্থিতি বেগতিক দেখে মুখ্যমন্ত্রী অভিযান বন্ধের নির্দেশ দিলেন। আজ থেকে 28 বছর আগে বামফ্রন্ট সরকার হাতিবাগান, শ্যামবাজার, গুড়িহাট থেকে হকার উচ্ছেদ করতে গিয়ে তখনকার বিরোধী কংগ্রেসের তীব্র বাধার মুখে পড়েছিল। খোদ বিরোধী নেত্রী মমতা হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নেমেছিলেন। বামফ্রন্ট সরকারকে শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছিল। সম্প্রতি জেলায় জেলায় শুরু হয়েছে গণপিটুনির মতো এক সংক্রামক ব্যাধি। তাতে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে, এখনো তা বন্ধ হয়নি। তার মধ্যেই কামারহাটির আড়িয়াদহে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের নৃশংস অত্যাচারের কিছু ভিডিও নিয়ে রাজ্যে এখন তোলপাড় চলছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন পুরনো ভিডিওকে হঠাৎ করে ছড়িয়ে দিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট করার ষড়যন্ত্র চলছে। দুদিন আগেই দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে থানার মধ্যেই অত্যাচারের ফলে এক যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে আলোড়ন পড়েছে। মৃতের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পুলিশের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ উঠেছে। এত সব ঘটনা ঘটছে, কিন্তু বিরোধীদের রাস্তায় দেখা যাচ্ছে না। রাজনৈতিক মহল বলছে মমতা বিরোধী নেত্রী থাকাকালীন এই ধরনের ঘটনা ঘটলে আন্দোলনের তীব্রতায় স্তব্ধ হয়ে যেত রাজ্য। 2006 সালে বিধানসভায় 235 আসন পেয়েও বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরের জমি আন্দোলনের জেরে সুস্থির হয়ে সরকার চালাতে পারেননি। প্রথম থেকেই তৃণমূলের আন্দোলনের জন্য বুদ্ধবাবু চরম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছিলেন, যার পরিণতিতে টাটা গোষ্ঠী সিঙ্গুরের ন্যানো গাড়ি তৈরির প্রকল্প গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। এ রাজ্যে এখন বিরোধী নেতাদের একমাত্র কাজ টিভিতে মুখ দেখানো কিংবা সংবাদপত্রে বিবৃতি দেওয়া, এছাড়া আর কোনো সক্রিয়তা দেখা যায় না। লোকসভা ভোটের পর সেই যে তারা গুটিয়ে গিয়েছে খোলসের মধ্যে, তা থেকে আর তাদের বেরোতে দেখাই যাচ্ছে না। নানা ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার যখন কিছুটা বিড়ম্বনার মধ্যে রয়েছে, তখন বিরোধী কোনো দল হয় আদালতে ছুটছে মামলা করতে, না হয় কোনো দল যাচ্ছে দিল্লিতে নালিশ করতে। কোনো দল আবার নির্বাচনী পরাজয়ের বিশ্লেষণে ব্যস্ত। বৃহস্পতিবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের বিরুদ্ধে নালিশ করে এসেছেন। কথায় কথায় যে বিরোধী নেতারা শাসক দলকে লোকসভা ভোটের আগে হুমকি দিতেন লড়াইয়ের ময়দানে দেখা হবে,
রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। সেই রাস্তা এখন বিরোধী বিহনে কাঁদছে, আর ফাঁকা মাঠে শাসক দল বলছে আবার খেলা হবে। এখন সময় আরও একটা বিরতি। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। হাতে বেশি সময় নেই। সম্ভবত চলতি মাসেই বিজেপির রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদারের মেয়াদকাল শেষ হতে চলেছে। তার উপরে 2026-এ বাংলায় বিধানসভা ভোট। তাই ভোটমুখী বঙ্গে নয়া সভাপতিকে নিজের মতো করে সংগঠনের গুটি সাজানোর সময় দিতে একটু বেশি তাড়াহুড়ো করতে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে। কিন্তু জট পেকেছে উপযুক্ত মুখ বাছাইকে কেন্দ্র করে, কখনো অভিজ্ঞ কিংবা দায়িত্ববান, আবার কখনো মহিলা মুখের সন্ধানে নেমে নাজেহাল হতে হচ্ছে পদ্ম শিবিরকে। জল্পনা ছিলই, ভালো মন্দ যাই হোক, লোকসভা ভোটের পরে বাংলা বিজেপির সভাপতি পদে বদল আনবে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই জল্পনায় গতি পেয়েছে যেদিন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের। কিন্তু ময়দানে নেমে উপযুক্ত মুখ বাছতে গিয়ে নাজেহাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কার্যত আড়াআড়িভাবে দুভাগ বঙ্গের পদ্ম শিবির। অতীত বলছে এ রাজ্যে বিজেপি সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে দিলীপ ঘোষের সভাপতিত্বে। দিলীপের নেতৃত্বেই বিধানসভায় ৭৭টা ও লোকসভায় ১৮টা আসন দখল করে পায়ের তলার মাটি মজবুত করেছিল বাংলার বিজেপি। একই সঙ্গে তকমা মিলেছিল রাজ্যের প্রধান বিরোধী দলের। পরবর্তীতে সুকান্ত মজুমদার দলের হাল ধরলেও দিলীপের সাংগঠনিক ঔজ্জ্বল্যতা থেকে তা বের হতে পারেননি। উল্টে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আসন খুইয়ে আরও শীর্ণ হয়েছে বঙ্গ বিজেপি। তাই সভাপতি নির্বাচনে এখনো টিকে দিলীপ ঘোষের নাম। পদ্ম শিবিরের একাংশের সুপারিশ আবার জগন্নাথ সরকার 2019 ও 24-এর লোকসভা ভোটে জিতে পরপর দুবার সাংসদ হওয়ার মধ্যে তার সাংগঠনিক ক্ষমতায় খুঁজে পাচ্ছেন বঙ্গ নেতৃত্বের একাংশ। যদিও ঠোঁটকাটা ও একরোখা স্বভাবের জন্য দলীয় বৃত্তে অল্প হলেও অপছন্দের প্রার্থী রানাঘাটের সাংসদ। বঙ্গ বিজেপির এক অংশ চাইছেন এবার দক্ষিণবঙ্গ থেকে কাউকে সভাপতি করা হোক। তাদের যুক্তি, সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের লোক হওয়ায় গত কয়েক বছরে কিছুটা উপেক্ষিতই ছিল জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে ভোটের ফল ভালো হওয়ায় দক্ষিণবঙ্গের দিকে অধিক নজর দস্তুর হয়ে পড়েছে, এবং তা না হলে 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রতিনিধিত্ব একান্তই জরুরি। লোকসভা ভোটে বাঁকুড়া খুইয়েছে বিজেপি, হাতছাড়া ঝাড়গ্রাম। আসানসোল ও বর্ধমান দুর্গাপুরের মতো জেতা আসনেও হার মানতে হয়েছে বিজেপিকে। হার হয়েছে ব্যারাকপুরেও। এই হারে মাঝে অনেকটাই নিজের তৈরি ভোট কৌশলে বিষ্ণুপুর ধরে রাখতে পেরেছেন সৌমিত্র খাঁ। কিন্তু চারিদিকেই হাহাকার। এবার যে 6টি আসন হেরেছে বিজেপি, একটি বাদে তার সবগুলোই দক্ষিণবঙ্গের। সেই তথ্য ভিত্তি করে পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় মাহাতোর নামও ভাসছে সভাপতির আলোচনায়। জঙ্গলমহলের রাশ ফিরে পেতে আদিবাসী সমাজের এই স্বল্পভাষী নেতার ওপরেই আস্থা রাখতে চাইছেন নেতৃত্বের একাংশ। আবার শ্রমিক ভট্টাচার্যের নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রবল তৃণমূলের তোড়েও 2014 সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে জিতে বিধানসভায় গিয়েছিলেন। বক্তা হিসেবে সুখ্যাতি রয়েছে শ্রমিকের। বিতর্ক এড়িয়ে চলেন। মিষ্টভাষের কারণে দলের অন্দরে নতুন পুরনোর মধ্যে সেতুবন্ধনেরও দায়িত্ব পালন করেন সযত্নে। এ যেন অধুনা রাজ্যসভার সাংসদকে বাংলায় দলের সভাপতির দায়িত্ব দিতেই পারেন কেন্দ্রীয় নেতৃত্ব। সভাপতি নির্বাচনে কখনো অভিজ্ঞ, কখনো দায়িত্বশীল, আবার কখনো মহিলা মুখের সন্ধানে তালগোল পাকাচ্ছে পদ্ম শিবিরে। 1980 থেকে এ পর্যন্ত পুরুষ কর্মীদেরই বঙ্গ বিজেপির সভাপতি করা হয়েছে। সেই ট্র্যাডিশন ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুঝতে হয়তো এবার কোনো মহিলা মুখকে সভাপতি করা হতে পারে বলে বাংলার রাজনীতিতে জোরদার গুঞ্জন। কেবল মহিলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই নয়, লক্ষ্মী ভাণ্ডারের দৌলতে এ রাজ্যের ভোট ব্যাংকের সিংহভাগ দখল করা নারী শক্তিকে গেরুয়া রঙে আকৃষ্ট করানোর কাজটাও বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ। সেই ভাবনায় কাঁটা দিয়ে কাঁটা তুলতে মহিলা মুখেই আস্থা রাখতে পারে বঙ্গ বিজেপি। বঙ্গ সভাপতির আলোচনায় রয়েছে একাধিক মহিলা মুখ।
সমান তালে বিবেচনার মধ্যে রয়েছেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র ও রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী। যদিও এদের মধ্যে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন লকেট। সাহসী ও ডাকাবুকো মনোভাবের কারণে রাজনৈতিক জীবনে বহুবার পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছেন একদা রূপলী পর্দার নায়িকা। বরাবরই কেন্দ্রীয় নেতৃত্বে সুনজরে থেকেছেন, রাজনীতি করেছেন রাস্তায় নেমে। সমগুণ রয়েছে অগ্নিমিত্রার মধ্যেও। আসানসোলের ঘুমিয়ে পড়া বিজেপিকে এক ঝটকায় আন্দোলনের পরিসরে নিয়ে এসেছেন। দলের প্রায় সব কর্মসূচিতেই সামনের সারির যোদ্ধা অগ্নিমিত্রা সভাপতি নির্বাচনে নজরে রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের। রাজনীতির আঙিনায় তুলনায় অল্প হলেও ম্লানও দেবশ্রী। বিধায়ক হিসাবে সংসদীয় রাজনীতিতে শ্রীরূপার কিছুটা নাড়াচাড়া দেখা গেলেও কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্ব হারিয়ে একরকম অলক্ষ্যেই চলে যান দেবশ্রী। এবার তো টিকিটও দেওয়া হয়নি। সব মিলিয়ে উত্তরবঙ্গের দুই নেত্রী সভাপতির দৌড়ে সামনের সারিতে নেই বললেও খুব একটা ভুল হবে না। সভাপতি নির্বাচনে রাজ্য বিজেপি কেবল পদপ্রার্থীর নাম প্রস্তাব করতে পারে, তাতে শিলমোহর দিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু শেষ কথা বলবে আরএসএস। যেহেতু দল ও সংগঠনের কাজকর্মের অনেকটাই নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেই কারণে রাজ্য সভাপতি বাছাইয়ে তাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পাল্লা ভারী জগন্নাথ সরকারের। 20 বছরেরও বেশি সময় ধরে নদিয়ায় সংঘের তরফে নানা দায়িত্ব সামলানোর কারণে নাগপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে জগন্নাথ সরকারের। দিলীপ ঘোষের ক্ষেত্রেও আরএসএস ঘনিষ্ঠতাই ছিল একমাত্র ক্যাচলাইন। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।